এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, মুক্ত খবর ডিজিটাল চ্যানেলে আমাদের প্ল্যাটফর্মে বন্ধু দর্শক বন্ধুরা, আমি প্রসেনজিৎ আবারও ফিরে এলাম আপনাদের সামনে। আজকে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা বলতে পারেন কোনো দুর্নীতি বা কোনো উন্নয়ন, কোনো প্রশাসনিক বিষয় বা রাজনৈতিক বিষয়, এইসব বিষয় নয়, সম্পূর্ণ অন্য ধারণার একটা বিষয়। সেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বিষয়। যদিও আপনারা দেখেছেন আমাদের যে স্বাস্থ্য বিষয়ক যে আমাদের বিভাগ থাকে, তার বিভাগীয় সম্পাদক স্বরূপ মুখার্জি শারীরিক কারণে আজকে আসতে পারেননি। তো সেজন্য আমি আজকে তার হয়ে বলতে পারেন আজকে ইন্টারভিউ বা বিশেষ প্রতিবেদনটা করছি। তো আমরা আজকে এমন একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রতিষ্ঠানটা শুধুমাত্র একটা বিশেষ রোগের জন্য প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। যে এমনকি এইরকম প্রতিষ্ঠান বর্তমান শহরে আর একটাও নেই। কলকাতায় আছে অনেক, কিন্তু বর্ধমান শহরে আর একটাও নেই। এবং যে রোগের জন্য, যে শারীরিক অসুস্থতার যে রোগের নামটা আমরা বলবো, যার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে বর্তমান শহরে, সেটা শুনলে আমাদের অনেকেরই গা হাত পা ঠান্ডা হয়ে আসে। সেটা হচ্ছে ক্যান্সার। হ্যাঁ দর্শক বন্ধুরা, ক্যান্সারের যে আমাদের যে রোগ, যে আমরা যদি কারোর শরীর ক্যান্সার হয়েছে, তাহলে রোগী এবং রোগী আত্মীয় মাথায় গাছ হয়ে পড়ে। তো আমরা এটিকে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানের সামনে বর্ধমান শহরে একমাত্র শুধুমাত্র ক্যান্সার স্পেশালিটি হসপিটাল, শুধুমাত্র ক্যান্সারের এখন পেশেন্টদের জন্য চিকিৎসা হয়, অন্য কোনো রোগের চিকিৎসা হয় না। এইরকম একটা প্রতিষ্ঠানে আমরা এসেছি। আমরা এখানে যিনি ফাউন্ডার আছেন ডক্টর দেবনারায়ণ দত্ত, তার কাছেও যাবো। আমরা জেনে নেবো ক্যান্সার সম্পর্কে বিভিন্ন বিষয়। তো আসুন আমরা যাই ডক্টর দেবনারায়ণ দত্তর কাছে ভেতরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যেটা আমরা নিচে আমরা বললাম যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য যে আমাদের হসপিটাল বর্ধমান শহরে তৈরি হয়েছে, যেটা বর্ধমানে কোথাও নেই। শুধুমাত্র ক্যান্সার স্পেশালিটির জন্য এই হসপিটাল তৈরি হয়েছে। সেই আমরা নিচেও আমাদেরকে বলেছি। তো আমরা দেখা করব এখন ডক্টর দেবনারায়ণ দত্ত, দেখতেই পাচ্ছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ। উনি এখানে চিকিৎসা করেন এবং বিভিন্ন পেশেন্ট এখানে আছেন। তো আমরা ডক্টর দেবনারায়ণ দত্ত ঘরে এবার ঢুকবো, ওনার সাক্ষাৎকার নেবো যে ক্যান্সার কি, ক্যান্সার কি আদৌ ভয়ের কারণ, ক্যান্সার কত প্রকার, বিভিন্ন বিষয় যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার বললে একটা ভীতির সঞ্চার হয়। আজকে টেকনোলজিক্যাল যুগে, আজকে বৈজ্ঞানিক যুগে সেটা কি আদৌ অতটা ভয়ের বিষয়? এই বিভিন্ন বিষয়ে আমরা ডক্টর দত্তর সাথে আলোচনা করবো। সেটা বলেছিলাম ডক্টর দেবনারায়ণ দত্ত কাছে আমরা তার চেম্বারে যাচ্ছি এবং তার কাছে আমরা জেনে নেবো এই ক্যান্সার বিষয়ে যেগুলো আমরা এতদিন ধরে যে ধারণা, সেই বিষয়ে আমরা তার কাছে, আমরা তার চেম্বারে যে সময় পেয়েছি, তো সেটা আমরা জেনে নেবো। তো আমাদের সামনে আছেন ডক্টর দেবনারায়ণ দত্ত। নমস্কার ডাক্তারবাবু, আমি মুক্ত আবহাওয়া ডিজিটাল চ্যানেল থেকে এসেছি। নমস্কার ডাক্তারবাবু, আমরা একটা স্বাস্থ্য সংক্রান্ত আমাদের একটা বিভাগ আছে, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো বর্ধমান শহরে শুধুমাত্র ক্যান্সার স্পেশালিটি, শুধুমাত্র ক্যান্সারের উপর চিকিৎসা হয় এমন একটি হসপিটাল এটাই প্রথম, এবং এর উদ্যোগ আপনি নিয়েছেন। তো এইরকম একটা উদ্যোগ নেওয়ার পেছনে আপনার চিন্তা ভাবনা কি ছিল?
দেখুন, আমার বাড়ি বর্ধমানে, আমি এখানেই বড় হয়েছি, আমার মা বাবা এখানে ছিল, আমার পুরো ফ্যামিলি এখানে আছে। তারপরে আমি গত 20 বছর ধরে বাইরেই আছি। আমি আগে টাটা মেমোরিয়ালে ছিলাম, তারপরে আপুরো চেন্নাইতে ছিলাম, এখন অমৃতা ইনস্টিটিউট কোচিতে আছি। তো এটা খুব বড় ইনস্টিটিউট, কিন্তু ওখানে অনেক পেশেন্ট আমাদের বাঙালি যারা ওখানে যায়। আমরা জানি যে এখান থেকে এক গাদা পেশেন্ট যখন কোনো ডায়াগনোসিস হয় ক্যান্সার, তারা কিন্তু বাইরে যায় ট্রিটমেন্ট করার জন্য। এবার যেহেতু আমি বাঙালি এবং ওদের সঙ্গে যখন ইন্টারাকশন হয়, তখন আমি দেখি যে ওদের কিন্তু খুব অসুবিধা করে থাকতে, এত লম্বা ট্রিটমেন্ট নিজের বাড়ির থেকে দূরে নেওয়ার জন্য কিন্তু খুব অসুবিধাই হয়। ফিনান্সিয়াল অসুবিধা, থাকার অসুবিধা, লজিস্টিক অসুবিধা, অনেক রকম অসুবিধা। তো সেইটা ভেবে আমি একটা ট্রাস্ট বানিয়েছিলাম 2012 সালে, যে যদি আমি কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায়, কিছু করা যায় যাতে ওদেরকে যে কোনোভাবে সাপোর্ট করা যায়, সেটা আমি 2012 সালে তৈরি করেছিলাম যখন আপাতত ছিলাম। তারপরে যেটা শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে হবে না, যদি আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে না পারি, যেখানে সব ট্রিটমেন্ট একটা ছাদের তলায় না হয়, তাহলে কিন্তু পারপাসটা সার্ভ হবে না। তখন আমি এই বর্তমানে একটা একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে একটা ক্যান্সার হসপিটাল করেছি। সেই হসপিটালে আমাদের রেডিয়েশন ফেসিলিটি আছে। না, হ্যাঁ, এই বিষয়ে জানতে চাইছি যে একটা ডাক্তারবাবু, ক্যান্সার হয়েছে এইরকম একটা ধারণা মানুষের মধ্যে যখন হয় কোনো রোগীর ভেতরে বা রোগীর আত্মীয় স্বজন, তখন প্রথম যে চিন্তা ভাবনা আসে যে প্রচুর টাকা খরচা, হিউজ, মানে একটা অ্যামাউন্ট তাদের হবে, যে টাকাটা আমরা প্রত্যেকে জোগাড় করবো, এই ভয়তেই অর্ধেক পেশেন্ট আরো বেশি আনসিকিউরিটি ফিল করে। এক্ষেত্রে এই জায়গার স্পেশালিটি কি? আমাদের এই যে ইনস্টিটিউট আছে বর্তমানে শুধুমাত্র ক্যান্সার স্পেশালিটি যেটা আছে, এর স্পেশালিটি কি একই? দেখুন, ক্যান্সারের কিন্তু চিকিৎসা একটা ব্যয়বহুল চিকিৎসা, মানে লং টার্ম চিকিৎসা, রেডিয়েশন, সার্জারি, কেমো, তো অনেক টাকা লাগে। এটা যদি আমরা সাউথে যাই তাহলে কিন্তু পয়সাটা লাগে। আমি আমাদের বর্তমানে এখানে পুরোটাই কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে হবে, শুধু ইনভেস্টিগেশনের যেটুকু কস্ট সেটুকু ছাড়া বাকি পুরোটাই কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে মাধ্যমে করা হবে। কিন্তু স্বাস্থ্যসাথী তো 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিট আছে, কিন্তু একটা ক্যান্সার পেশেন্টের টোটাল মানে যে তার অসুস্থতা হওয়ার পর থেকে রিকভারি পর্যন্ত তো 5 লাখ টাকা সেটা কমপ্লিট হয় না। এই বিষয়ে কি বলুন? দেখুন, 5 লাখ টাকা একটা যে একটা কাট অফ আছে, সেটা স্বাস্থ্যসাথীর জন্য আছে, কিন্তু সেটা হয়তো ক্যান্সারের জন্য সেটা প্রযোজ্য নয়। কারণ একটা বড় অপারেশন করতে গেলে কিন্তু 1.5-2 লাখ টাকার মতো স্বাস্থ্যসাথীতেই খরচা হয়। একটা রেডিয়েশনের জন্য 1 লাখ 1.5 লাখ টাকার মতো খরচা হয়, সেটা কিন্তু খরচা হয়। যদি স্বাস্থ্যসাথী না হয় তাহলে কিন্তু নিজের পকেট থেকে দিতে হবে। আর কেমোথেরাপিতে 6 মাস বা 1 বছরের জন্য কিন্তু 1-1.5 লাখ টাকা খরচা হয়। এবার স্বাস্থ্যসাথী আমি আমি জানি যে আমাদের স্বাস্থ্যসাথীতে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কিন্তু এরকম কোনো ক্যাপ করা নেই। যেটা পেশেন্টের দরকার সেটাই করা হয়। আর আমাদের তরফ থেকে যেটা করা, যেটা জাস্টিফাইড ট্রিটমেন্ট, যাতে কোনো আননেসেসারি এক্সট্রা কস্ট না হয়, সেটা গভর্নমেন্টের তরফ থেকে হোক বা পেশেন্টের তরফ থেকে হোক না হয়, এবং পুরো ট্রিটমেন্ট যাতে বাড়ির কাছে কমপ্লিট করতে পারে, সেই কারণে এই ইনস্টিটিউট করা। এছাড়াও আমাদের সিএম ফান্ড বলে একটা যে আছে, সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী তহবিল থেকে 1 লাখ টাকার মতো দেওয়া হয় ইনভেস্টিগেশন করার জন্য। না, আমি একটা কথা এই কারণে বারবার আপনাকে জোর দিয়ে জানতে চাইছি, বর্ধমান বাসের কাছে, কারণ তাদের এখনো পর্যন্ত এই বর্তমানে তাদের হাতের গোড়াতেই এত সুন্দর একটা ফেসিলিটিস তৈরি হয়েছে, অনেকে জানেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অনেক মানুষ কিন্তু এখনো কম পয়সা ট্রিটমেন্টের জন্য টাটা মেমোরিয়াল চলে যান, সাইনবাবা চলে যান। তো তারা যাতে বাড়ির কাছে, যে আমাদের এখানে যে এরকম একটা সুন্দর একটা পরিকাঠামো তৈরি হয়েছে, সেখানে যাতে আসে, তার জন্য এই সাইনবাবার তুলনায় বা টাটা মেমোরিয়ালের তুলনায় আপনার এখানে এক্সট্রা স্পেশালিটি কি আছে? কারণ সেখানে যে খরচা অনেক ভাবে কম, অনেক বিনা পয়সায়, এরকম যে ধারণা আছে। না, দেখুন, দেখুন, একটা এখানে ট্রিটমেন্টের কোনো কস্ট নেই। সব কস্ট কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমেই হয়, সেটা কোনো কস্ট নেই। এখানে বাড়ির পাশে আছে বলে থাকার জন্য কোনো অসুবিধা নেই। এখানে বাড়ি থেকে দূরে থাকার জন্য থাকবে না বলে, বাড়ির কাছে থাকবে বলে বাড়ির লোকেদের কাজও কিন্তু হ্যাম্পার হবে না, কাজও করতে পারবে। তো বাইরে সাউথে গিয়ে বা টাটা মেমোরিয়াল বা সাহেব সত্য সাহেব, ওখানে যদি কেউ ভাবে যে ফ্রিতে ট্রিটমেন্ট বা কম পয়সা ট্রিটমেন্ট হচ্ছে, সেটা ট্রিটমেন্টটা হয়তো আমাদের এখানে স্বাস্থ্যসাথী যেরকম হয় সেরকম হয়তো কম পয়সায় হবে। এখানে তো কোনো পয়সাই লাগে না, কিন্তু কিন্তু থাকার জন্য যেটা কয়েক মাস এখানে থাকার জন্য যে কাজ হ্যাম্পার হয়, বা বাড়ি থেকে থাকার জন্য যে পরিমাণ লস হয়, বা থাকার জন্য যে কস্ট আছে বা খাওয়া দাওয়ার কস্ট আছে, সেটা যদি এখানে সময় একটা বড় ফ্যাক্টর। সেই জন্য এখানে কিন্তু আমার মনে হয় যে ট্রিটমেন্ট করাটা অনেক বেশি পেশেন্টের পক্ষে উপযোগী, যে বাড়ির কাছে এবং সাই বাবা বা টাটা মেমোরিয়ালে যে যে ক্যাটাগরি ট্রিটমেন্ট হয়, সেম ক্যাটাগরি ট্রিটমেন্টই কিন্তু আমাদের এখানে এখন করা সম্ভব।
আমরা তো বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে জানলাম। এবার একটু রোগ সম্পর্কে আসি। সেটা হচ্ছে যে আমরা বা আমাদের মধ্যবিত্ত বাঙালি বলুন বা আমরা যে কেউ যদি শুনি ক্যান্সার হয়েছে, তাহলে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের মাথায় বাজ ভেঙে পড়ে যে ক্যান্সার মানে শেষ। এই যে ধারণাটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আতঙ্ক একটা। অন্য কোনো রোগ হলে আতঙ্ক অতটা হয় না। তো এই বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সায়েন্স অনেক এগিয়ে গেছে। তো এই ক্যান্সার নিয়ে যে আতঙ্ক, এইটা দূর করার জন্য আপনি যদি কিছু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে ক্যান্সারকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখুন, ক্যান্সার সম্বন্ধে কেন লোকেরা ভয় পায়? কারণ না, চিকিৎসার ব্যবস্থা নেই, একটা ফ্যাসিলিটি নেই বেশিরভাগ বাড়ির কাছে। যারা ক্যান্সার হলে আমাকে টাটা যেতে হবে এবং চেন্নাই যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, বাড়ি থেকে অ্যাম্বুলেন্স যেতে হবে, অনেক টাকা খরচা হবে। এখন যদি বাড়ির কাছে একটা চিকিৎসার বন্দোবস্ত থাকে, প্লাস প্রিভেন্টিভ, মানে যদি প্রিভেন্টিভ, আমাদের যেমন ম্যামোগ্রাফি মেশিন আছে, আমাদের ওরাল ক্যান্সারের জন্য জায়গা আছে, আমাদের ভ্যাকসিন আছে, আমাদের সার্ভাইকাল ক্যান্সার ট্রিটমেন্টের জন্য তার টেস্ট আছে। তো আমরা আগে থেকেই জানতে পারবো যে কার ক্যান্সার আছে এবং খুব আর্লি স্টেজে ধরা পড়া সম্ভব যদি আমরা একটু সচেতন হই, হেলথ চেক ঠিকঠাক করি। আর যদি কখনো কোনো সিমটমস থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। এই ডাক্তারের কাছে যাওয়ার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি তাকে সঠিকভাবে চিকিৎসা করে বা সঠিকভাবে দেখে এবং এক্সামিন করে, তাহলে কিন্তু আমরা খুব আর্লি স্টেজে ক্যান্সার গুলোকে ধরতে পারবো এবং তাতে কিন্তু চিকিৎসা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হবে এবং বেশিরভাগ পেশেন্টই কিওর হয়ে যাবে। না, আমি এবার জানতে চাইছি কয়েকটা বিষয়। এক হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং সাধারণ জেনারেল পাবলিকের ক্ষেত্রে ওরাল ক্যান্সার, বা ধরুন অনেক সময় দেখা যায় কোনো ছোট একটা ফোড়া হয়েছে সেখান থেকে ক্যান্সার। এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করুন। দেখুন, ছেলেদের ক্ষেত্রে গলার ক্যান্সারটা খুব বড়, বেশিরভাগ ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারটা খুব কমন, লাংস এর ক্যান্সারটা খুব কমন, কিন্তু সিগারেট স্মোকিং থেকে আসে। মেয়েদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার সেটা খুব কমন। এবার ব্রেস্ট ক্যান্সার খুব সহজেই ডায়াগনোসিস করা সম্ভব। এটা যদি মহিলারা নিজেরাই দেখে যে একটা শক্ত মতো আছে ব্রেস্টের মধ্যে এবং সেটা ডাক্তারবাবুর কাছে দেখান, যখনই মনে হবে যে শক্ত মতো কিছু আছে, আমরা একটা ম্যামোগ্রাফি করে ধরে ফেলতে পারি যে রোগটা কি অবস্থায় আছে, কি স্টেজে আছে, এবং তারপরে তার ট্রিটমেন্টটা করা। তাহলে কিন্তু একটা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা সম্ভব। পেশেন্ট গলায় যদি মুখে একটা আলসার থাকে, সেটা যদি কোনো একজন ডাক্তারের কাছে যায় বা কোনো লোকাল ফিজিশিয়ানের কাছে যায়, অনকোলজিস্টে যাওয়ার দরকার নেই, বাড়ির কাছে এমবিবিএস ডক্টরের কাছে গেলেই হবে। যদি দেখে যে একটা আলসার আছে, সেখান থেকে আমরা ছুঁচফুটে একটা এফএনসি করি, করে ডায়াগনোসিস করি যে কি প্রবলেম এবং সেটা ট্রিটমেন্ট করি। তাহলে কিন্তু ট্রিটমেন্ট করাটা খুব সোজা হয় এবং বাড়ির কাছে হয়। বিভিন্ন অংশে ফুলে ওঠে হুম টিউমারের মতো, কিন্তু হুম তার কোনো পেইন হয় না। হুম তো পরে অনেকে দেখা গেছে তারা ডাক্তারকে দেখিয়েছেন, সার্জনকে দেখিয়েছেন, সেটা অপারেশন করেছেন, তারপরে সেটা খুব মারাত্মক রূপ নিয়েছে 2 বছর 3 বছর পর। এটা কি এটা এটা খুব আনকমন যে একটা বায়োপসি করা হলো, ধরা পড়লো না, তার কয়েক বছর বাদে ধরা পড়লো, এটা খুব আনকমন, এটা খুব রেয়ার কন্ডিশন হয়। বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রথম অবস্থাতেই বায়োপসি করলে বা সঠিক জায়গায় বায়োপসি করলে ধরা যায়। আমাদের এখানে যখন বায়োপসি যা রিপোর্ট করে সেটা আমরা রয়্যাল ত্রিবেদীতে পাঠাই, যেতে ডক্টর সুদীপ্ত রয় আমাদের সঙ্গে যুক্ত আছেন, খুব রিনাউন্ড প্যাথোলজিস্ট, যাতে অ্যাসেসমেন্টটা প্রপার হয় এবং ডায়াগনোসিসটা প্রপার হয়। কারণ বায়োপসি যদি ডায়াগনোসিস ঠিক না হয়, তাহলে কিন্তু তার পরের ট্রিটমেন্টটা ঠিক হবে না। তো সেটাকে অ্যাসেসমেন্ট করাটা খুব দরকার এবং আমার মনে হয় এই প্রপার ট্রিটমেন্ট প্রপার জায়গায় এবং ট্রেন্ড লোক দিয়ে ট্রিটমেন্ট করানো সেটা খুব আচ্ছা, আমরা জানি ধরুন ডায়াবেটিক, যেমন আমার নিজে ডায়াবেটিক আছে, বা প্রেশার, এগুলো একটা জিন ঘটে, মানে বংশ পরম্পরা, আমার বাবা আমার ঠাকুমা থাকলে সুগার অটোমেটিক বা ডায়াবেটিক হবে, এটা একটা মানে সাইন্টিফিক্যালি প্রুভড। কিন্তু ক্যান্সার তো কোনো এরকম কোনো জিন ঘটিত ব্যাপার আছে কি, বংশ পরম্পরা হতে পারে? ক্যান্সার তো জিনের কারণেই হয়, কিন্তু সেভাবে না প্রেডিক্ট করা খুব মুশকিল। যে বেশিরভাগ সময় এটাকে হবে স্পোরাডিক মিউটেশন, মানে একটা নির্দিষ্ট লোকের কাছে সে একটা জিনের একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কারণে তার ক্যান্সার হলো। এটা যে সবসময় সবার ক্ষেত্রে যাবে তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু কিছু লোকেদের আইডেন্টিফাই করতে পারি। যেমন কারো যদি মা বা বোন তার ব্রেস্ট ক্যান্সার থাকে, তার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেক বেশি হয়, কিন্তু তাদের চেকটা বেশি করা উচিত। যারা হেভি স্মোকার, তাদের কিন্তু গলার ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি হয়, তাদের কিন্তু সেখানে করার কথা। কোনো পেশেন্ট যদি 70 বছর বা তার উপরে বয়স হয়, তার কিন্তু প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি হয়, তার পিএসসি করা দরকার। মানে কিছু কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো ধরে কিন্তু আমরা অনেক আর্লি ডায়াগনোসিস করতে পারি, যদি হাই রিস্ক গ্রুপটাকে আমরা। আচ্ছা, ধরুন একজন ব্যক্তি প্রচুর স্মোক করেন, কিন্তু তিনি কিভাবে বুঝবেন
যে বা কি কি ইন্ডিকেশন পেলে তিনি বুঝবেন যে আমার লাংস ক্যান্সার হচ্ছে বা ওই দিকে যাচ্ছে? কারণ আমি শুনেছি, আমরা তো অত জানি না, আমরা শুনেছি যে ক্যান্সারের ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে সে পুরোপুরি রিকভারি করা যায়। তো আমার লাংস ক্যান্সার হয়েছে, আমি কি সিমটম দেখে বুঝবো? দেখুন, কোনো সিমটমস, দেখুন লাং ক্যান্সার যদি কারো যদি স্মোকার হয় এবং তার একটা কাশি আছে যেটা 3 সপ্তাহের বেশি কমছে না, সেটা কিন্তু ক্যান্সার হওয়ার চান্স আছে। সেজন্য যদি কোনো সিমটমস থাকে যেটা 3 সপ্তাহ, কোনো ইনফেকশন বা কিছু হলে ইউজুয়ালি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিওর হয়ে যায় যদি ইনফেকশনের কারণে হয়। যদি 3 সপ্তাহের বেশি কোনো কাশি থাকে বা বুকে ব্যথা থাকে বা কোনো রকম অসুবিধা থাকে, তাহলে কিন্তু যদি একটা সিম্পল একটা এক্স রে করা হয়, তাহলে কিন্তু ধরা পড়া সম্ভব যে তার একটা লাং ক্যান্সার আছে। কিন্তু তাহলে কোনো সিমটমস সময়ের বেশি যদি থাকে, নর্মাল সময় বেশি, সেটা যদি ইগনোর না করা হয়, তাহলে কিন্তু আমরা ক্যান্সারটাকে আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, আমরা যেমন বলি যে সুগার বা ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে চিনি খেও না, আলু কম খাও, এক্সারসাইজ করো, হাঁটো, তো এই জন্য ক্যান্সারকে আমি যদি দূরে রাখতে চাই আমার শরীর থেকে, এরকম কোনো প্রিকশন আছে যেগুলো আমরা নিলে কিছুটা হলেও আমরা সেফ থাকতে পারবো? দেখুন, আমাদের শরীরে সবসময় ক্যান্সার সেল তৈরি হচ্ছে, আর আমাদের বডি ইমিউনিটি সেটাকে মেরে দিচ্ছে। আমাদের বডি ইমিউনিটি যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু ক্যান্সারটাকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। হেলদি লাইফস্টাইল মেনটেন করা, সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাওয়া, এইটা যে, এবং গ্রিন ভেজিটেবলস খাওয়া যেখানে অনেক বেশি ভিটামিনস আছে যেগুলো আমাদের আমাদের হেলথ আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করে, সেটা কিন্তু ক্যান্সারকে অনেকটাই প্রিভেন্ট করে। না, একদিকে যেমন আমাদের মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করেছে, তেমনি ডাক্তারবাবু এটাও আপনাকে মানতে হবে আমাদের ইয়াং প্রজন্ম বা বর্তমান প্রজন্মের লাইফস্টাইলও চেঞ্জ হয়েছে। জাঙ্ক ফুড, রাত জেগে কাজ করা, যারা কল সেন্টারে কাজ করে, আপনি যেগুলো বললেন হেলদি খাবার খাওয়া, নির্দিষ্ট সময় ঘুমানো, এগুলো সম্ভব নয়। কোনো মানুষই এখন যে শাড়ির দোকানে ব্যবসা করে সেও ঘুমোতে ঘুমোতে 12টা 1টা বেজে যায়। তো সেক্ষেত্রে এটা আটকাবার আর কোনো সলিউশন নেই? দেখুন দেখুন হেলদি লাইফস্টাইল থেকে ভালো জিনিস, সেটা আপনার ডায়াবেটিসের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রেশারের ক্ষেত্রেও প্রযোজ্য, ক্যান্সারের ক্ষেত্রেও প্রযোজ্য। যে একটা আমাদের একটা নর্মাল যে সার্কেডিয়ান রিদিম, যে একটা রিদিম আছে, সেই রিদিমটাকে মেনটেন করলে কিন্তু সবসময় ভালো হয়। এটাও ঘটনা যে এই হেলথ স্টাইলে সবাই এত রাশে আছে, সেই জন্য সেটা অনেক সময় মেনটেন করা সম্ভব নয়। এর মধ্যে যতটা সম্ভব, যেমন আমরা যদি স্মোকিং টাকে কুইট করি, আমরা যদি অ্যালকোহল কুইট করি, আমরা যদি জাঙ্ক ফুডটাকে অনেকটা কম খাই, একদম জিরো করা সম্ভব নয়, কিন্তু অ্যাজ লেস অ্যাজ পসিবল যদি করা সম্ভব হয়, তাহলে কিন্তু মিনিমাইজ করা সম্ভব এই রোগগুলো। আচ্ছা, আমরা তো এতক্ষণ যেগুলো আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। একটা ক্যান্সার এক ধরনের আছে যেটাতে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে এবং বোঝাও যায় না, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। এই বিষয়ে আপনি যদি একটু সাধারণ মানুষকে জানান। দেখুন, আগে ব্লাড ক্যান্সারে না প্রায় 80% 90% লোকই মারা যেত। এখন কিন্তু ব্লাড ক্যান্সারের 70% লোকই ভালো হয়ে যায়। এই রোগকে কিন্তু এখন একদম প্রপার চিকিৎসা আছে, টার্গেটেড থেরাপিস আছে, অনেক উপকার আছে। এবার এসব হচ্ছে কি যে ব্লাড ক্যান্সারকে ডিটেক্ট করা, তাকে ট্রিটমেন্ট করা একটা লং টার্ম প্রসেস, তার জন্য একটা এক্সপার্টাইজ চাই। এবং সেটাতে সেটাতে কিন্তু আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু হিউজ ল্যাকুনি আছে, হেমাটোলজিস্ট নেই বা প্রপার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেড একটা ইউনিট নেই। সেটাই কারণে হয়তো যদি একটা ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন, একটা ব্লাড ক্যান্সার হলে 80%ই ভালো হয়ে যায়। আমাদের এখানে আনফর্চুনেটলি এখনো 80% কিন্তু ভালো হয় না। তো সেটা একটা হিউজ ল্যাকুনি আছে। আমরা কিন্তু একটা একদম প্রপার, আমাদের হেমাটোলজিস্ট আমাদের সঙ্গে জয়েন করেছেন, যাতে আমাদের বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, আমাদের অনেক ব্লাড ক্যান্সার পেশেন্ট আছে। আর হেমাটোলজিস্ট আছে, সব মাস সপ্তাহে 2 দিন করে আসছেন। আর আমরা এখানে আস্তে আস্তে কিন্তু প্রপার ব্লাড ব্যাংক, প্রপার একটা হেমাটোলজি ইউনিট, তার একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, সেটা কিন্তু আমরা একদম প্রসেসে আছে, সেটা আমরা কিন্তু করে ফেলবো। আনলেস আনটিল আমরা, যেহেতু এটা একটা কস্টলি ট্রিটমেন্ট, বাড়ির কাছে হলে কাজটা করা সম্ভব। একটা লং টার্ম ট্রিটমেন্ট, 6 মাস থেকে 1 বছর লাগে ট্রিটমেন্টের জন্য, সেটা বাড়ির কাছে আমরা কিন্তু করতে পারি। এই 70 to 80%, 100 জনের মধ্যে 70 জনই ভালো হয়ে যাবে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। এর সিমটম কি দেখা যায়? যেমন আমি লাংস ক্যান্সার বললাম, কাশি, বা এই ধরনের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা ব্লাড ক্যান্সার এবং সিমটম। ব্লাড ক্যান্সারে দুটো ভাগ আছে, একটা অ্যাকিউট লিউকেমিয়া, একটা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। যেটা অ্যাকিউট লিউকেমিয়া, সেটা হঠাৎ করে সিমটম হবে, জ্বর আসে, উইকনেস হয়ে যায়, হঠাৎ করে ব্লাড কাউন্ট কমে যেতে শুরু করে, সেটা হয়। ক্রনিক লিউকেমিয়াতে জেনারেলাইজড উইকনেস হয়, এটা বয়স্কদের হয়, তাদের গুটলি গুটলি দেখতে পাওয়া যায় বা জেনারেল অনেক দুর্বলতা দেখা যায়, মানে একটু হাঁটলেই সে হাঁপিয়ে যায়। তখন আমরা যখন ব্লাড টেস্ট করি তখন দেখি যে ব্লাড কাউন্টস অনেক হাই আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময়, বেশিরভাগ সময় অ্যাকুট লিউকেমিয়া হয়, সেটা কিন্তু বোন ম্যারোতে ইনভলভ হয়। আর সেখানে পেশেন্ট কিন্তু ব্লাড কমে যায়, ঠিক আছে, ব্লিডিং হয় কখনো, সেসব প্রবলেমস গুলো হয়।
ক্রনিক লিউকেমিয়া যারা এলডারলিতে হয় তাদের কিন্তু টার্গেটেড থেরাপি এখন এত ভালো আছে সিএমএল ক্ষেত্রে, সেখানে কিন্তু পেশেন্টদের অনেক বছর ভালো থাকা যায়। সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট করে সম্ভব। আমাদের কাছেও বেশ কিছু পেশেন্ট আছে কিন্তু যারা পুরোপুরি কিওর হবে না, কিন্তু অনেকদিন লোকজন। আমরা যদি একটা একটা যদি 60 বছরের একজন কাউকে যে একটা সিএমএল ধরা পড়লো এবং সে যদি আমি তার 15 বছরটা লাইফ দিলাম, তাহলে কিন্তু সে যেটা এক্সপেক্টেড লাইফটাকে সেটা কিন্তু সে অ্যাচিভ করবে। তো সেটা কিন্তু করা সম্ভব। বাচ্চা অ্যাকিউট লিউকেমিয়া পুরোপুরি কিওর হওয়া সম্ভব, কিন্তু অ্যাকিউট লিউকেমিয়া খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট, সেখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে, এটা প্ল্যান থাকে, তার মানে অনেক রকম প্রিকশন নিয়ে ট্রিট করতে হয়, কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অ্যাকিউট লিউকেমিয়াতে অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে জাঙ্ক ফুড, রাত জাগা, স্মোকিং, ইরেগুলার লাইফস্টাইল, এই বিভিন্ন কারণ বিভিন্ন রোগের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে। কিন্তু না, অদ্ভুত ব্যাপার, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরও ক্যান্সার হচ্ছে। তারা না তো রাত জাগে, না তো টেনশন আছে, না তো ফ্রাস্ট্রেশন আছে, না স্মোক করে, না ড্রিঙ্ক করে। তাদের ক্ষেত্রে এটা কারণটা কি? তো পেডিয়াট্রিক ক্যান্সারের কারণটা সম্বন্ধে খুব মানে জেনেটিক কারণে হয়, কোনো না কোনো জেনেটিক মিউটেশনের কারণে হয়। এটা হয়, এবং আগে হয়তো পেডিয়াট্রিক টিউমার অতটা কমন ছিল না, কিন্তু এখন অনেক কমন। এখন আমরা অনেক পেশেন্ট দেখতে পাচ্ছি যারা বাচ্চাদের ক্ষেত্রেও ক্যান্সার আছে, সেটা মোস্টলি জেনেটিক মিউটেশন কারণে। এটা অনেক সময় কিন্তু অ্যাসেস করলে আমাদের মা যখন যখন গর্ভবতী সেই সময় কিন্তু ধরা সম্ভব। বেশ কিছু উইন্স টিউমার, নিউরোব্লাস্টোমা এগুলো কিন্তু ধরা সম্ভব যখন আমরা যদি প্রপারলি একটা ডিএনএ টেস্ট তখন করা থাকে যে অ্যাসেসমেন্ট করার জন্য। আমরা বাইরে প্রচুর পেশেন্ট বসে আছে, সময় না, আমরা দুটো প্রশ্ন করবো, জাস্ট শেষ প্রশ্ন দুটো। একটা হচ্ছে, আমরা রিসেন্টলি বিভিন্ন মিডিয়াতে দেখছি, ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া হাউসে দেখছি, রাশিয়া থেকে ক্লেম করা হয়েছে ক্যান্সারের ভ্যাকসিন তারা বার করেছেন তারা। তো এটা আপনি নিশ্চয়ই জানেন, তো এটা কি খবরটা কোনো সত্যতা আছে দেখুন বা কোনো আশার আলো দেখা যাচ্ছে? দেখুন আলটিমেটলি কিন্তু ভ্যাকসিন ক্যান্সারে বেরোবে, সেটা একটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যে কোনো জিনিস, কোভিড ভ্যাকসিনের মতো কিন্তু ভ্যাকসিনটা খুব রেয়ার যে খুব ফাস্ট ট্র্যাকে এটাকে একটা ইমার্জেন্সির কারণে। ক্যান্সার ভ্যাকসিনে যদি আমরা যেমন এইচপিভি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন 20 বছর আগে আবিষ্কার হয়েছে, এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটা খুবই কমন, ইন্ডিয়াতে এখন সবে ঢুকছে। তো একটা সার্ভিক্যাল যদি আমরা ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার হয়ও, সেটা টেস্ট করে সেটাকে সাইন্টিফিক ভাবে প্রুভ করে সেটা প্রপারলি করে যেমন যখন মার্কেটে আসবে, যখন এর এফিকেসি অ্যান্ড আর টক্সিসিটি মানে তার এর কোনো মানে কোনো অ্যাডভার্স এফেক্ট আছে কিনা ধরার জন্য সে যে টাইমটা বা স্টাডিটা করতে হয় সেটা কিন্তু 10 থেকে 15 বছর লাগে। তার মানে 15-20 বছর পরে মধ্যে আমাদের আমাদের আমরা একটা ক্যান্সার ভ্যাকসিন পাবো। আচ্ছা, শেষ প্রশ্ন করবো আপনার কাছে, একদম পাতি সরল বাংলায় বলুন, আমাদের বর্ধমানবাসী বা বর্ধমান জেলাবাসী, কারণ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যায় সমস্ত জায়গায়, একদম সরল বাংলায় বলুন, ক্যান্সার মানে যে ভয় পাওয়া, এক নম্বর প্রশ্ন আমার, সেটা প্রথমে যুক্তিসম্মত। দ্বিতীয়ত, ক্যান্সার হলেই আমরা ভেলোর যাই কি টাটা মেমোরিয়াল যাই, অথচ বাড়ির কাছে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে, এত ভালো টেকনোলজি রয়েছে, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অথচ আমরা জানি না, অনেকেই জানে না। তো এই দুটো বিষয়, যে মানুষ নিশ্চিন্তে কি এখানে আসতে পারে, আর ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার কি কোনো আদৌ কারণ আছে? একদম সরল বাংলা সাধারণ মানুষের জন্য, কোনো ডাক্তারি পরিভাষা ইউজ না করে বলুন। দেখুন দেখুন এখন আমাদের এখানে যে ফেসিলিটি আছে সেই ফেসিলিটিটা কিন্তু টাটাতে গেলে বা অ্যাপোলোতে গেলে একই রকম ফেসিলিটি পাবে। আমি নিজে টাটাতে অনেক বছর ছিলাম, অ্যাপোলো চেন্নাইতে অনেক বছর ছিলাম। তো ওখানে কিন্তু আমার মতোই কোনো একজন ডাক্তার তাদেরকে দেখবে, তো এক্সপার্টাইজ অনুসারে বা ইনফ্রাস্ট্রাকচার অনুসারে আমাদের এখানে এবং সাউথের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আমাদের জায়গাটা নতুন, এটা হয়তো এখন ডেভেলপ করছে এবং বেশ কিছু ইউনিটস আরো চলে আসবে এবং সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমাদের যা ফেসিলিটি আছে তাতে কিন্তু সব ট্রিটমেন্ট সঠিকভাবে একই স্ট্যান্ডার্ড যেটা সাউথে করা সম্ভব সেই সাউথে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। এখনো তো আমি তো সাউথে আছি, আমি কিন্তু অনেক বাঙালি পেশেন্টকে দেখি আমার ওখানে যায় ট্রিটমেন্ট করাতে, কিন্তু ওখানেও যায় ট্রিটমেন্ট করাতে, সেখানে কিন্তু তারা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করায়। আমাদের এখানে কিন্তু এটা ফ্রিতে স্বাস্থ্য সাথীর মাধ্যমে হচ্ছে। আমাদের এখানে আমাদের ওপিডি চার্জেসটাকেও ফ্রি করে দিয়েছে, যাদের পেশেন্টরা এখানে যখন আসে, গরিব পেশেন্ট যারা ওপিডি ডাক্তার দেখানোর জন্য কোনো পয়সা না লাগে, সেটাকেও আমাদের ফ্রি করা আছে যেন
ফিনান্সিয়াল কোনো কনস্ট্রেন্ট না থাকে আমাদের এখানে ট্রিটমেন্ট করানোর জন্য। আর ট্রিটমেন্ট কোয়ালিটি সাউথে আর এখানের মধ্যে কোনো রকম মানে এটা একটা অনেকটা গেও যদি হিট পায় না সেরকম আর কি এটা হয়ে গেছে, যে ওখানে গেলে বোধহয় ভালো ট্রিটমেন্ট পাবে, এখানে কি হবে এরকম একটা মানসিকতা। এখন এখনো যেটাতে এখনো অভাব আছে, যেহেতু এটা একটা নতুন সেট আপ, সেজন্য এখনো হয়তো ট্রাস্ট ফ্যাক্টরটা একটু অভাব আছে। সেই ট্রাস্ট ফ্যাক্টর যত দিন যাবে আমার মনে হয় অনেকটাই বিল্ড আপ হবে, এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত পেশেন্ট আছে এবং তারা কিন্তু ট্রাস্টের সঙ্গেই এসেছে। এখানে তো একটা সমস্যা, তারা তো ডক্টর দেবনাথ দত্তর কাছে আসেন, তিনি তো সবসময় অ্যাভেল নন, সপ্তাহে 2 দিন। তো সেক্ষেত্রে মানুষ তো চাইবে আপনার কাছে দেখাতে, তো সেক্ষেত্রে তারা দেখুন, আমার এখানে টিম আছে, আমার এখানে 7 জন 8 জন এমসিএল সার্জিক্যাল অনকোলজিস্ট আছে, আমাদের এখানে রেডিয়েশন অনকোলজিস্ট আছে, আমাদের এখানে যে রেডিয়েশনের টিমটা আছে সেটা পুরোটাই সাউথ থেকে টিম। সেজন্য আমি কিন্তু আমার নিজস্ব টিমই এখানে রাখা আছে, যারা সেম প্রোটোকলে ট্রিটমেন্ট করে। আমাদের পুরো সিস্টেমটা কম্পিউটারাইজ, আপনি এখানে এসে দেখাতে পারেন যে আমাদের কিন্তু পুরো সিস্টেমটা আমাদের কম্পিউটারাইজ সিস্টেম। যেভাবে সাউথে যেভাবে সিস্টেমে কাজ হয়, আমাদের সেই সাউথের সিস্টেমেই কাজ হয়। সেখানে আমরা যেসব প্রোটোকল করি, সেখানে কিন্তু প্ল্যান করি, সেখানে সে যেভাবে করা সম্ভব সেভাবে আমরা কাজটা করি। তাতে কিন্তু আমাদের সব ডেটাবেসটা মেনটেন হয়, আর এখান থেকে প্রোটোকলটা একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল হয়, আর সেই প্রোটোকল অনুসারে কিন্তু ট্রিটমেন্ট হয়। সেজন্য এখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা ইনস্টিটিউশন যেভাবে কাজ করে, বা লোকেরা সাউথে যায় সেখানে ইন্ডিভিজুয়াল ডাক্তারের কাছে যদি নয়, যায় একটা ইনস্টিটিউশনের কাছে। আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি বম্বেতে যান। আপনি কিন্তু আপনার যারা বম্বেতে গেছে তার ট্রিটমেন্ট করাতে তারা জানবে যে প্রতিদিন কিন্তু অন্য ডাক্তার দেখে ওখানে। আপনি যদি কোনোদিন বম্বেতে যারা গেছে তারা জানবেন যে একই ডাক্তার কিন্তু রোজ দেখে না, কারণ যার ওপিডি যেদিন থাকে সেদিন সেই ডাক্তার দেখে, কিন্তু দেখে একই সিস্টেমে, যেহেতু সফটওয়্যার একই সিস্টেম করা আছে, তার তার প্রোটোকলটা একই করা আছে, সেম টু সেম ফর্মেট আমরা এখানে করা আছে, যে আমাদের এখানে একই ফর্মেটে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমি শনিবার রোববার দেখলাম, তারপর একটা প্রোটোকল বানিয়ে দিলাম বা ফর্মেট বানিয়ে দিলাম, সেটাই কিন্তু সোম থেকে শুক্রবার সেই ফর্মেটে ট্রিটমেন্ট হলো, সেই একই ফর্মেটে চলে। তো আমাদের সমস্ত দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন ডক্টর দত্ত, আমাদের দেবনাথ দত্ত, উনি সরল ভাষায় বুঝিয়ে দিলেন ক্যান্সারকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ক্যান্সারকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আর ক্যান্সার মানে যে বিশাল খরচা তাও নয়। এবং বর্ধমানের জেলার ক্ষেত্রে সুখবর, হাতের কাছে শুধুমাত্র ক্যান্সার স্পেশালিটি হসপিটাল রয়েছে। আপনাকে সাই বাবা বা আপনাকে ভেলোর, চেন্নাই বাইরে দৌড়াবার কোনো প্রয়োজন নেই। এখানে সব রকম অত্যাধুনিক পরিকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা নির্ভাবনায় নির্ভয়ে, কোনো যদি ভগবান না করুন কারুর ক্যান্সার হোক, কিন্তু যদি কারুর আপনার বাড়ির আত্মীয় বা বন্ধু বান্ধব হয়, এখানে নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন। ডক্টর দত্ত আছেন, তার ফুল টিম আছে। তিনি নিজেও বললেন এখানে পুরো, উনি নিজে সাউথে যান। আপনারা সাউথে গিয়ে ডক্টর দেখাবেন তো ক্যান্সারের, উনি দেখবেন যেমন আপনার সামনে বসে আছে, ডক্টর দত্ত হয়তো আপনার সামনে সাউথে বসে আছে। তো সেক্ষেত্রে উনি যখন বর্ধমানে রয়েছেন, আপনারা এত বড় সুযোগ কেন মিস করবেন? তো আমরা এখানে কোনো প্রচার করতে আসিনি, আমরা এখানে কোনো বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি। আমরা শুধু অ্যাওয়ার করতে এসেছি, আপনাদেরকে জানাতে এসেছি, ইনফরমেশন দিতে এসেছি যে যে ডাক্তারকে আপনারা সাউথে গিয়ে দেখান, সেই ডাক্তারবাবু বর্ধমান শহরে মাটিতে রয়েছেন, বর্ধমানের ভূমিপুত্র, বর্ধমানের সন্তান। তো আপনারা নির্দ্বিধায় কোনো সংকোচ না রেখে এখানে ট্রিটমেন্ট করাতে পারেন। এখানে সব রকম অত্যাধুনিক পরিকাঠামো, অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার সব আছে। আশা করি আপনারা ক্যান্সার সম্পর্কে জানতে পারলেন, ক্যান্সার নিয়ে অযথা ভয় পাওয়ারও কিছু নেই, আর প্রচুর যে খরচা তাও নয়। আশা করি আপনারা ডক্টর দত্ত আমাদের যে সাক্ষাৎকার, ছোট্ট সাক্ষাৎকার, এখন উনিও ব্যস্ত, প্রচুর বাইরে পেশেন্ট, তো পরে আরেকদিন নিশ্চয়ই ওনার সঙ্গে বসবো। তো আপনারা নিশ্চয়ই কিছুটা হলে জানতে পারলেন। এটা হচ্ছে রেনেসা যে নবাবহাটের রেনেসা, সেখানের বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। আপনাদের যদি কোনো রোগী পরিজন থাকে, বন্ধু বান্ধব থাকে, ভাবনায় নির্দ্বিধায় আপনারা আসতে পারেন, বেটার ট্রিটমেন্ট এখানে পাবেন, এইটুকু ডক্টর দত্ত অ্যাসুরেন্স দিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের রেডিয়েশন ডিপার্টমেন্ট, এই রেডিয়েশন মেশিনের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে রেডিয়েশন ডিপার্টমেন্ট। এখানে আমরা খুব ধীরে কথা বলছি, এখানে ধীরে কথা বলা বা এখানে এই হচ্ছে রেডিয়েশন মেশিন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা প্রথম থেকে বলছি অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার, মানে সমস্ত রকম ডেভেলপমেন্ট যা যা দরকার। আপনারা যদি সাইবারে যান বা ভেলোরে যান বা ক্যাটাগরি মিডিয়াতে যান, সব কিছু কিন্তু আমরা পাবেন হাতের নাগালে বর্তমানে ঘুরে বসে। এই হচ্ছে রেডিয়েশন ডিপার্টমেন্ট, রেডিয়েশন মেশিন। এখানে পেশেন্টকে শোয়ানো হয়, পুরো রেডিয়েশন প্রক্রিয়া, এখানে ডাক্তারবাবুরা আছেন, তারা এখানে এটা করে। এইটা হচ্ছে পুরো রেডিয়েশন চেম্বার, রেডিয়েশন মেশিন।
এই পরিকাঠামোটা এই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে নিজস্ব তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আমরা অন্য রাজ্যে গিয়েও সেম জিনিস পাবেন, এটা এখানে আছে। ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে অন্যতম একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে অন্যতম একটা মেশিনের প্রয়োজন হয় ম্যামোগ্রাফি, এটা করতে হয়। যেটা আমরা বিদেশে বা বলুন বা বিভিন্ন রাজ্যে বলুন, ম্যামোগ্রাফি কিন্তু কম পেশেন্টদের ক্ষেত্রে। তো আপনাদের মধ্যে আমরা কেন মেশিনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদের মধ্যে সন্দেহ থাকতে পারে যে কি ক্যান্সার ফাউন্ডেশন, কি ইনফ্রাস্ট্রাকচার, কিছু জানি না। সেগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এত পয়সা খরচা করে আপনারা যদি মানে বিভিন্ন রাজ্যে যান, অথচ বর্তমান জেলায় শুধুমাত্র ক্যান্সার পেশেন্টদের জন্য যে অত্যাধুনিক পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে হসপিটাল তৈরি হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মেমোগ্রাফি মেশিন। সকল ক্যান্সার যারা পেশেন্ট তাদেরকে এখানে মেমোগ্রাফি টেস্ট করানো হয় এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানেও আছে। আমরা প্রত্যেকটা বিভাগ খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা বিভাগ দেখাচ্ছি, কারণ মধ্যে যেন কোনো সমস্যা না থাকে যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন তার পাঁচটা যেমন নার্সিং না, এটা কিন্তু বিভিন্ন রাজ্যের নতুন কিন্তু অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার আছে, আরো বেশি আসছে, আরো কাজ হচ্ছে। আপনারা এক বছরের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আরো একদিন ডেভেলপমেন্ট হচ্ছে। তো বর্তমান সব ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে, সেগুলো আমরা আপনাদের কাছে দেখাচ্ছি, আপনাদের বিশ্বাস হবে করার জন্য। এই ছবি কখনো মিথ্যা কথা বলে না, তাই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এগুলো দেখাচ্ছি। আমরা এবার ঢুকছি ডিজিটাল এক্সরে, দেখতে পাচ্ছেন ডিজিটাল এক্সরে মেশিনের ঘরেতে এখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে আপনারা দেখুন। এটা হচ্ছে ডিজিটাল এক্সরে যে পরিকাঠামো, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছেন। পুরো এখনো কাজ চলছে, কিন্তু তার মধ্যে চিকিৎসা শুরু হয়ে গেছে। এবং বারবার আমরা যেটা বলছি, আপনারা ভেলোরে গেলে বা টাটা মেমোরিয়ালে গেলে বা অন্য জায়গায় গেলে যা যা পরিকাঠামো পান, এই ডক্টর দত্ত কিন্তু ওইখানেই যার চিকিৎসা করেন। তিনি নিজের গুণপত্র পুত্র বর্তমানে তিনি কিন্তু আমাদের মানুষ, সাধারণ মানুষদের মানে সাহায্যের জন্য, খরচা বাঁচানোর জন্য হাতের কাছে অত্যাধুনিক বিশ্বমানের ট্রিটমেন্ট দেওয়ার জন্য ক্যান্সার রোগীদেরকে, তার জন্য কিন্তু এই পরিকাঠামো গড়ে তুলেছে। আমরা ডিজিটাল হিসেবে দেখানো ইনফ্রাস্ট্রাকচার, আমরা দেখানো অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার একটা পৃথিবীর মধ্যে এখন এই মুহূর্তে সব থেকে উন্নত মানের টেকনোলজিটাই এটা একটা ডিজিটাল এক্সরে মেশিন। তো এই পরিকাঠামো আমাকে দেখানো। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন কোনো আর পাঁচটা নার্সিংহোমের মতো নয়, এটা একটা হাইটেক এবং এটা একটা অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার সমন্বিত একটা ক্যান্সার ফাউন্ডেশন, যেখানে আপনারা আপনাদের যে পরিচয় ভগবান বলে তবে আরো বলেছে পাঠকের জন্য যদি নেওয়া, তবুও হলে আর ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নির্দ্বিধায় অবশ্যই এখানে চলে আসতে পারেন। ডক্টর দিনরাম পুরো থাকবেন, তার টিম থাকবেন এবং এখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, খরচা অনেক কম, ছাত্রছাত্রী সুবিধা রয়েছে। অতএব আমরা মোটামুটি যে কটা ইনফ্রাস্ট্রাকচার এখন রেডি হয়েছে আমরা দেখানো, এক বছরের মধ্যে দেখে নিতেই পারবেন না, আরো অনেক ডেভেলপমেন্ট হবে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে। আরো মাত্র শুরু হয়েছে পথ চলা, আপনারা নির্ভর এখানে আসতে পারেন।